আমি ইরফান চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের স্টুডেন্ট। লাইফটা খুব সাধারণ ছিল। ক্লাস, লাইব্রেরি, আড্ডা, মাঝে মধ্যে টিউশন, প্রেম, রোম্যান্স এসব নিয়ে কখনো খুব সিরিয়াস ভাবিনি। কারণ আমার কাছে মনে হতো ভালোবাসার জিনিসটা খুব ঝামেলার, শান্ত জীবনটাই ভালো। কিন্তু এই শান্ত জীবনটাই একদিন খুব অপ্রত্যাশিতভাবে নড়ে গেল একটা মেয়ের জন্য। নাম তার নীলা। প্রথম দিনটা এখনও আমার খুব স্পষ্ট মনে আছে, যেদিন আমার আর নীলার প্রথম দেখা হয়। সেদিন দুপুরে ভার্সিটির লাইব্রেরিতে বসে নোট নিচ্ছিলাম। বাইরে হালকা বৃষ্টি। জানালার পাশে বসে কফির কাপ হাতে নিয়ে আমি একরকম ঘোরের মধ্যে ছিলাম। এমন সময় কেউ এসে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি ভাইয়া, সমাজবিজ্ঞান 101-এর নোটটা কি একটু দেখাতে পারবেন? আমি মাথা তুলে তাকালাম। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, হালকা নীল সালোয়ার কামিজ, কাঁধে ঝোলানো কালো ব্যাগ, চুলটা আলতো করে পিছনে বাঁধা, চোখে একরকম কৌতূহল আর সংকোচ একসাথে। আমি কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়েছিলাম, কারণ সুন্দর মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু এই মেয়েটার মধ্যে একটা আলাদা শান্ত ভাব ছিল, খুব নরম, খুব স্বচ্ছ। আমি একটু হেসে বললাম, হ্যাঁ অবশ্যই। তুমি কোন সেকশনের? আমি ফার্স্ট ইয়ার এ সেকশন। স্যার খুব ফার্স্ট পড়ান, তাই কিছুই ধরতে পারছি না। বলেই সে নিচু হয়ে তাকালো। তার এই লাজুক ভঙ্গিটাই হয়তো প্রথম ধাক্কা ছিল আমার মনে। আমি নোটটা এগিয়ে দিলাম। সে পাশে বসে পড়তে লাগলো। আমি আবার নিজের কাজে ফিরলাম, কিন্তু মনটা আর বইয়ে বসছিল না। অজান্তেই মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিলাম। সে খুব মনোযোগ দিয়ে লিখছিল, মাঝে মাঝে ভ্রু কুঁচকে ভাবছে, মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে, একদম বাচ্চাদের মতো ভঙ্গি। একসময় সে হঠাৎ বলল, ভাইয়া, এখানে এই থিওরিটা আরেকটু বুঝিয়ে বলবেন? আমি বুঝিয়ে দিলাম। সে খুব মন দিয়ে শুনছিল, মাঝে মাঝে মাথা নেড়ে বলছিল, আচ্ছা, ওহ বুঝেছি। ওর ছোট ছোট প্রতিক্রিয়াগুলো আমার অজান্তেই ভালো লাগতে শুরু করলো। নোট শেষ করে সে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আপনি না থাকলে আজকে আমি শেষই করতে পারতাম না। আমি বললাম, নো প্রবলেম। তোমার নামটা কি? আমি নীলা। আর আপনি? আমি ইরফান। ব্যাস এটুকুই। কোনো প্রেমের কথা নয়, কোনো ইঙ্গিত না, শুধু নাম জানা। কিন্তু সেই নামটা আমার মাথার ভেতর ঘুরতে লাগলো সারাদিন। পরের কয়েকদিন তাকে মাঝে মধ্যে ক্যাম্পাসে দেখতে পেতাম। কখনো বন্ধুদের সাথে হাঁটছে, কখনো একা বসে বই পড়ছে। চোখে পড়তো ঠিকই, কিন্তু কথা বলতাম না। একদিন সে নিজেই এসে দাঁড়ালো আমার সামনে ক্যাফেটেরিয়ায়। হাই ভাইয়া। হ্যালো। কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, বসতে পারি? হ্যাঁ অবশ্যই। সে বসে কফি অর্ডার করলো। তারপর একটু চুপ থেকে বলল, আপনি খুব ভালো করে বোঝান, তাই ভাবলাম মাঝে মাঝে আপনার কাছে পড়তে পারলে ভালো হয়। আমি হালকা হেসে বললাম, তুমি তো ফার্স্ট ইয়ার, এখনো অনেক সময় আছে। কিন্তু ভালোভাবে শুরু না করলে তো পরে অনেক সমস্যা হবে, কিছুই বুঝবো না। তা অবশ্য ঠিক। আচ্ছা, সপ্তাহে একদিন লাইব্রেরিতে দেখা করা যাবে? তখন অল্প অল্প করে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ ভাইয়া। এভাবেই শুরু হলো আমাদের দেখা করা। প্রথমে শুধু পড়াশোনা, তারপর পড়ার ফাঁকে কথা, তারপর ধীরে ধীরে কথা থেকেই হাসি, হাসি থেকে অভ্যাস। আমি বুঝতেই পারিনি কখন সে আমার দিনের একটা প্রয়োজনীয় অংশ হয়ে গেল। লাইব্রেরিতে আমাদের দেখা হওয়াটা নিয়মে পরিণত হলো। প্রথম দিকে সপ্তাহে একদিন ঠিক করেছিলাম, কিন্তু 2 সপ্তাহ না যেতেই সেটা হয়ে গেল 2 দিন, তারপর 3 দিন। আসলে পড়াশোনার চেয়ে কথা বলাটাই বেশি হতো। সে খুব বেশি কথা বলা মেয়ে না, কিন্তু যেটুকু বলতো সেটুকুই পরিষ্কার, সোজা, অপ্রয়োজনীয় কিছু না। একদিন পড়ার ফাঁকে হঠাৎ বলল, আচ্ছা, আপনি কি সবসময় এত সিরিয়াস? কেন, সিরিয়াস মনে হচ্ছে? না মানে আপনি হাসেন কম। প্রয়োজন ব্যতীত হাসতে ভালো লাগে না। আমার এক ভাই আছে, আপনাকে তার মতো লাগে। আমি শুনে একটু থামলাম। জানি না কেন
কথাটা ভালো লাগলো, আবার একটু অদ্ভুত লাগলো। আমি বললাম, সে কি করে? কলেজে পড়ে। তারপর সে আর কিছু বলল না। আমি বুঝলাম সে খুব বেশি নিজের কথা বলতে পছন্দ করে না। তুমি কেন সমাজবিজ্ঞান নিলে? আমি আসলে মানুষের আচরণ বুঝতে চাই। নিজের জন্য না অন্যদের জন্য? দুটোর জন্যই। এই ধরনের উত্তরগুলো খুব সাধারণ, কিন্তু তার মুখ থেকে শুনলে আলাদা লাগতো। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম নীলা আমাকে এখন আর ভাইয়া বলে না। সব সময় মাঝে মাঝে শুধু ইরফান বলে। আমি কখনো কিছু বলিনি। আমাদের কথার বিষয়ও বদলাতে লাগলো। কখনো পরিবার, কখনো ভবিষ্যৎ, কখনো ক্যাম্পাসের ছোটখাটো ঘটনা। একদিন নীলা বলল, জানেন, আমার আম্মু খুব টেনশনে থাকে আমাকে নিয়ে। কেন? মেয়েদের নিয়ে তো প্রত্যেক বাবা মায়েরই এমন থাকেন। নীলা একটু চুপ করে রইল। কফির কাপে চামচ নাড়াচ্ছিল ধীরে ধীরে। তারপর বলল, আসলে ওরা ভাবে আমি খুব সিম্পল, সহজে কেউ ভুলিয়ে দিতে পারবে আমাকে। সেটা ভাবা তো স্বাভাবিক। কিন্তু মানুষ সবসময় সিম্পল থাকলে কষ্ট বেশি পায়। আমি কিছু বললাম না। জানি না কেন কথাটা আমার নিজের জন্য বলা মনে হলো। তুমি কি নিজেকে খুব সিম্পল মনে করো? জানি না, তবে আমি কাউকে কষ্ট দিতে পারি না সহজে। এই কথার পর আমাদের মাঝে কয়েক সেকেন্ড চুপচাপ নেমে এলো। তারপর সে বলল, আচ্ছা ইরফান, একটা প্রশ্ন করি। করো। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? প্রশ্নটা হঠাৎ ছিল। আমি একটু থেমে গেলাম। না। কখনোই না? না, প্রেম আমার জন্য না, আর দরকারও নেই। আপনি খুব অদ্ভুত। কেন? সবাই চাই ভালোবাসা, আর আপনি বলেন দরকার নেই। ভালোবাসা মানে ঝামেলা। সে আর কিছু বলল না, কিন্তু আমি টের পেলাম সে একটু বিরক্ত হয়েছে। এরপরে কয়েকদিন সে আগের মতো কথা বলল না। লাইব্রেরিতে বসতো ঠিকই, কিন্তু কম কথা, কম হাসি। আগের মতো প্রশ্ন করত না। পড়া শেষ হলে তাড়াতাড়ি উঠে যেত। আমি বুঝতে পারছিলাম কিছু একটা বদলেছে। একদিন আমি নিজেই বললাম, তুমি আজকাল কথা কম বলো কেন? এমনি। না, এমনি না। কিছু হয়েছে? আপনি সবকিছুকে খুব হালকাভাবে নেন। কিভাবে? মানুষ, অনুভূতি, সম্পর্ক, সবকিছু। আমি শুধু ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করি। সব ঝামেলা খারাপ না। এই কথার পর আমাদের মাঝে একটা অদ্ভুত দূরত্ব তৈরি হলো। কথা বলা কমে গেল, লাইব্রেরির দেখা কমে গেল। ক্যাম্পাসে দেখলেও শুধু মাথা নেড়ে হাই। আমি বুঝতে পারলাম আমি তাকে মিস করছি। এটা অদ্ভুত ছিল, কারণ আমি তো কখনো কাউকে মিস করতাম না। একদিন দেখি সে 2 দিন লাইব্রেরিতে আসেনি, তৃতীয় দিনও না। আমি নিজেই খুঁজতে বের হলাম। ক্যাম্পাসের পুকুর পাড়ে তাকে একা বসে থাকতে দেখলাম। আমি গিয়ে দাঁড়ালাম। আসছো না কেন লাইব্রেরিতে? দরকার নেই এজন্য। কেন? নীলা কোনো কথা বলল না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তুমি কি আমার ওপর রাগ করে আছো? রাগ না, আশা করেছিলাম, যা ছিল ভুল। কি আশা? আপনি অন্যরকম, যেমনটা আমি ভেবেছিলাম তেমনটা না। আমি কেমন? যে মানুষের অনুভূতিকে এড়িয়ে চলার চেষ্টা করে। আমি কাউকে এড়িয়ে চলি, কারণ আমি নিজেই ঠিক থাকি না সব সময়। তুমি আসার পর থেকেই আমি নিজেকে একটু বেশি ভাবতে শুরু করেছি, তাই হয়তো আমি পালাই। আমি আপনাকে পালাতে দেখেই কষ্ট পেয়েছি। আমি জানতাম না তুমি এমন কিছু ভাবছ। আপনি জানার চেষ্টাও করেননি। এই কথাটা খুব শান্তভাবে বলল সে, কিন্তু কথাটা ভারী ছিল। আমি চাই তুমি আগের মতো কথা বলো। আর আপনি? আমি চেষ্টা করব কম পালাতে। চেষ্টা করব মানে? আচ্ছা, পালাবো না। প্রমিস? প্রমিস। সে হালকা হাসল। এই প্রথম হাসিটা আগের মতো লাগলো। এরপর থেকে আমি সত্যিই বদলাতে চেষ্টা করলাম। আগে যেখানে কথা এড়িয়ে যেতাম, এখন সেখানে থাকতাম। আগে যেখানে বিষয় পাল্টাতাম, এখন সেখানে শুনতাম। নীলা সেটা খেয়াল করছিল। একদিন লাইব্রেরিতে সে বলল, আপনি বদলাচ্ছেন। সেটা খারাপ না ভালো? ভালো। মানুষ নিজের জন্য বদলালে সেটা ভালো। নিজের জন্য না, অন্য কারো জন্য। সে কিছু বলল না।
কিন্তু আমি বুঝলাম সে বুঝেছে। আমাদের কথাগুলো এখন একটু আলাদা ছিল। আগের মতো শুধু বই না, শুধু ক্যাম্পাস না, কখনো আমরা নিজেদের কথা বলতাম। আমি ছোটবেলায় খুব কথা বলতাম, এখন তো কম বলো। কারণ একবার কথা বলে কষ্ট পেয়েছিলাম। কি হয়েছিল? কাউকে খুব আপন ভেবেছিলাম, কিন্তু সে বোঝেনি, আমার অনুভূতিকে হালকাভাবে নিয়েছিল। আমি তোমাকে হালকা করে নেইনি, কিন্তু তুমি যদি কখনো এমন মনে করো তাহলে ভুল। তারপর থেকে সে একটু বেশি কথা বলতে শুরু করলো। ছোট ছোট কথা, ক্লাস কেমন হলো, আজ কার সাথে দেখা হলো, বাসায় কি রান্না হয়েছে, আম্মু কি বলেছে। আমি খেয়াল করলাম আমি এসব শুনতে ভালোবাসছি। একদিন সে বলল, আপনি কি জানেন আপনি এখন আমার দিনের একটা বড় অংশ? সেটা ভালো না খারাপ? জানি না, কিন্তু সত্যি। আমি কিছু বললাম না, কারণ এখন আমি বুঝতে পারছিলাম সে শুধু আমার দিনের অংশ না, সে আমার ভাবনার অংশ। কিছুদিন পর দেখলাম নীলাভ কেমন মনমরা হয়ে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে? বাসায় একটু ঝামেলা হচ্ছে। কি নিয়ে? আমার বিয়ে নিয়ে কথা উঠেছে। এই কথাটা শুনে বুকের ভেতরে একটা অদ্ভুত চাপ অনুভব করলাম। তুমি কি বলেছ? কিছু না, বলেছি এখন পড়াশোনা শেষ করতে চাই। ওরা শুনেছে? আংশিক। তুমি কি চাও? আমি চাই কেউ যেন আমাকে বোঝে, এমন একজন আমার লাইফে আসুক যে তার সবটুকু দিয়ে আমাকে ভালোবাসবে। সে সব কিছুর মাঝে আমাকে আগে প্রায়োরিটি দিবে। এই কথাটা সে সাধারণভাবে বলেছিল, কিন্তু আমি জানতাম এটা শুধু সাধারণ কথা না। তুমি কি মনে করো আমি তোমাকে বুঝি? মনে হয় কিছুটা। সেটা কি যথেষ্ট তোমার জন্য? হয়তো। আমি বুঝলাম সে আমাকে একটা জায়গা দিচ্ছে, সম্পূর্ণ না, অল্প অল্প করে। একদিন সন্ধ্যায় আমরা ক্যাম্পাস থেকে হাঁটছিলাম। রাস্তার লাইট জ্বলছিল, চারপাশে মানুষ কম। হঠাৎ সে বলল, আপনি কি আমাকে পছন্দ করেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, হ্যাঁ। সত্যি? হুম। আমি আগে বুঝিনি, কিন্তু এখন বুঝি। কি বোঝেন? তোমাকে না দেখলে দিনটা ঠিক লাগে না। তোমার কথা না শুনলে মনটা শান্ত হয় না। আমি এটা ভালোবাসা বলবো না, আমি শুধু বলবো আমি তোমাকে চাই আমার জীবনে। কিন্তু আমি ভয় পাই। কিসের? আপনি আবার পালাবেন। না। সবাই বলে, কিন্তু দিন শেষে সবাই চলে যায়। সবাই তো আর এক না। সে আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর বলল, একটা কথা বলবো? হুম, বলো। আমি আপনাকে ভালোবাসি। কখন কিভাবে এসব কিছু জিজ্ঞেস করবেন না, এর উত্তর নেই আমার কাছে। শুধু জানি ভালোবাসি। নীলার এই কথাটা খুব ছোট ছিল, কিন্তু আমার জীবনের সবচেয়ে ভারী লাইন। আমি আর কিছু বলতে পারিনি। আমরা হাঁটতে থাকি। রাস্তার লাইটের নিচে দাঁড়িয়ে সে হঠাৎ থামে। একটা কথা বলি? বলো। আপনি কাউকে কিছু বলবেন না এখনই। কাকে? বাসায়। কেন? একটু সময় চাই। ওকে। থ্যাঙ্কস। থ্যাঙ্কসের কোনো প্রয়োজন নেই। আমার জন্য আপনি অনেক কিছু করছেন। করছি, কারণ আমি তোমাকে চাই। আপনি কি আমাকে একটু সময় দিবেন? যতটা লাগে। এরপর থেকে ধীরে ধীরে কিছু ছোট ছোট ব্যাপার পাল্টাতে শুরু করলো। আগে আমরা লাইব্রেরিতে বসতাম দুই পাশে, এখন পাশাপাশি বসি। মাঝখানে চেয়ারটা আর থাকে না। নীলা যখন পড়তো আমি খেয়াল করতাম সে আমার কলমটা নিয়ে নেয়। আগে জিজ্ঞেস করত, এখন আর করে না, ব্যবহার করে রেখে দেয়। আবার মাঝে মাঝে আমার ফোন দিয়ে ছবি তুলত, কিন্তু আমি কিছু বলি না, আমার ভালোই লাগে। একদিন আমার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, আপনার ঘড়িটা একটু ভারী। তোমার পছন্দ না? না মানে ভারী। খুলে রাখবো? না থাক, ভালোই লাগে। এই ধরনের কথা অর্থহীন, কিন্তু আমার খুব ভালো লাগে। হয়তো প্রেমে পড়লে এমনই লাগে। কখনো সে আমার কফি থেকে এক চুমুক নেয়। একদিন লাইব্রেরি থেকে বের হয়ে হাঁটছিলাম। সে একটু পিছলে গেল ভেজা মেঝেতে। আমি হাত ধরলাম সাথে সাথে, শুধু পড়ে না যাওয়ার জন্য। সে হাত ছাড়ল না সাথে সাথে। 2-3 সেকেন্ড দেরি করলো, তারপর নিজেই ছাড়ল।
আমি কিছু বলিনি, সেও না। কিন্তু এই 2-3 সেকেন্ড আমাদের দুজনের মাথায় অনেকক্ষণ রইল। এরপর থেকে সে হাঁটার সময় আমার একটু কাছ দিয়ে হাঁটে। আগে মাঝখানে একটু ফাঁকা থাকতো, এখন আর থাকে না। একদিন সে বলল, আপনার গন্ধটা চেনা হয়ে গেছে। কিসের গন্ধ? আপনার পারফিউমের। ভালো লাগে নাকি খারাপ? খারাপ হলে বলতাম না। আচ্ছা, আপনার ফোনে আমার নাম কি দিয়ে সেভ? নীলা। শুধু নীলা? হ্যাঁ। আর কিচ্ছু না? আর কি দেব? না, কিছু না। দেখলাম নীলা মন খারাপ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি একটু হাসলাম, কিন্তু নীলাকে বুঝতে দিলাম না। ক্লাস শেষ হতেই নীলা ক্লান্ত হয়ে পড়ল। তার মাথাটা ধীরে ধীরে আমার কাঁধে হেলে পড়ল। আমি নড়লাম না। 10 মিনিট, 15 মিনিট আমার কাঁধ ব্যথা করছিল, কিন্তু তাও সরাইনি। নীলা উঠে বলল, সরি। কেন? আপনার কাঁধে হেলান দিলাম। সমস্যা নেই। ছিল। ছিল না। সে আর কিছু বলেনি, শুধু একটু হেসেছে। এইভাবেই আমাদের রোমান্সটা আসছিল, কোনো ঘোষণা ছাড়া। কোনো আমি তোমাকে ভালোবাসি, কোনো তুমি আমার সব না। শুধু একজন আরেকজনের জিনিস ব্যবহার করে, একজন আরেকজনের জায়গা দখল করে, একজন আরেকজনের অভ্যাস হয়ে। এরপর থেকে আমাদের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি চলে এলো, যেটা বোঝানো কঠিন, কিন্তু অনুভব করা যায়। আগে যেভাবে বসতাম, এখন আর সেভাবে বসি না। সে এসে বসে আমার খুব কাছে, এত কাছে যে মাঝে মাঝে মনে হয় একে অপরের ভেতরে হারিয়ে যাব। প্রথম দিকে দুজনেই একটু সরে যেতাম, আর এখন যতটা কাছে আসা যায় ততটুকু আসার চেষ্টা করি। লাইব্রেরিতে বসে সে যখন পড়তো, মাঝে মাঝে আমার হাতের ওপর হালকা করে আঙ্গুল ছুঁয়ে যেত। ইচ্ছে করে নাকি ভুল করে আমি বুঝতাম না, প্রশ্নও করতাম না। একদিন আমি খেয়াল করলাম সে কথা বলার সময় আমার দিকে তাকিয়ে থাকে বেশি। আগে কথা বলতো সামনে তাকিয়ে, এখন চোখে চোখ রেখে বলে। হঠাৎ একদিন ভ্রুকুচকে বলল, আপনি আজ সেভ করেছেন? খেয়াল করছো নাকি? না, মানে চোখে পড়ছে। খারাপ লাগছে? যদি বলি হ্যাঁ, তাহলে মন খারাপ করবেন? না, ক্লিন শেভ করা ছেড়ে দেব। বাহ, এত মানে না মাই। মেনেছি তো অনেক আগেই, শুধু প্রকাশ করিনি। বলেই আমি হেসে ফেললাম। নীলাও কিছু বলল না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে রইল 2 সেকেন্ডের বেশি। এরপর থেকে এমন অনেক ছোট ছোট মুহূর্ত হতে লাগলো। একদিন বৃষ্টি হচ্ছিল, আমরা ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়েছিলাম। ছাতা ছিল না। সে আমার হাত আর কাপড় ধরে টান দিয়ে কাছে এলো। ভিজে যাবেন তো। বৃষ্টি তো আসেই ভেজানোর জন্য। উফ, অনেক বেশি কথা বলেন আপনি। অভ্যাস। নীলা কিছু না বলে আরও কাছে দাঁড়ালো। বৃষ্টির শব্দের মধ্যে সে হঠাৎ বলল, আপনার হাত গরম। আর তোমার হাত অনেক ঠান্ডা। নীলা আমার হাতটা পুরো দখল করলো। এই প্রথম পুরো হাতে হাত ধরা, কোনো কথা না, কোনো তাকানো না। কিছুক্ষণ পর সে নিজেই হাত ছাড়ালো। রাতে মেসেজ দিল। আজ ভালো লেগেছে। কোনটা? আপনি জানেন? আমি আর কিছু লিখিনি, কারণ আমি সত্যিই জানতাম। আমার মনে আপনি জড়িয়ে ধরলে আমি শান্তি পাবো। এমন কেন মনে হয়? জানি না। আগে বলনি তো। আগে মনে হয়নি, তাই বলিনি। নীলা আমার শার্টের হাতটা গুটিয়ে দিতে দিতে বলল, আপনি খুব কেয়ারিং। কথা বলেই আমার বুকের কাছে মাথা রাখল, খুব স্বাভাবিকভাবে, যেন এটা নতুন কিছু না। আমি ধীরে তার পিঠে হাত রাখলাম। আপনি যদি হঠাৎ বদলে যান? বদলাবো না। শুরুতে সবাই এমন বলে। আমি সবাই না। তাই তো আমি ভয় পাই। আমি তার কপালে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিলাম। চুমু না, শুধু ছোঁয়া। ভয় নেই, আমি আছি, থাকবো। আপনি জানেন, আমি আপনাকে খুব আপন মনে করি। আমি জানি। আপনি কিভাবে জানেন? কারণ তুমি আমার কাছে যেভাবে থাকো সেটা সবাই পারে না। নীলা আর কিছু বলল না, শুধু আমার বুকের কাছে আরও একটু সরে এলো। আমি নড়লাম না। কিছুক্ষণ আমরা সেভাবেই থাকলাম। তারপর সে নিজেই সরে দাঁড়ালো।
দেরি হচ্ছে। কোথায়? হলে ফিরতে। চলো। আমার আম্মু আপনাকে দেখতে চায়। আমাকে? হ্যাঁ, কেন? কারণ আমি বাসায় আপনার কথা বলেছি। ও। রাগ করেছেন? না, তাহলে চুপ কেন? ভাবছি কি? সামনে অনেক বড় কিছু ফেস করতে হবে আমাদের। আপনার জন্য আমি সব পরিস্থিতির সম্মুখীন হতে রাজি। আচ্ছা, আপনি ভয় পান? তবে দায়িত্ব কে? এতে ভয়ের কিছু নেই, আমার দায়িত্ব আমি নিতে পারবো। হুম। তাহলে আসবেন? কোথায়? বাসায়। নীলা আর কিছু বলে না, শুধু আমার হাত ধরে রইল। পরের শুক্রবার আমি তাদের বাসায় যাই। কোনো ফুল না, কোনো উপহার না, শুধু নিজের মতো করে যাই। নীলা দরজা খোলে। সে সাদা সালোয়ার কামিজ পরেছে, চুল খোলা, তাকিয়ে আছে আমার দিকে। কি নার্ভাস? একটু। ভালো। কেন? তাহলে সিরিয়াস থাকবেন। আমি ভেতরে ঢুকি। নীলার আম্মু চা দিলেন। তার আব্বু প্রশ্ন করেন আর আমি উত্তর দিই। শুধু একটা কথা তার আম্মু বললেন, তুমি ওকে বুঝবে তো? নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এমনটাই যেন হয়। প্রায় 1 মাস হয়ে গেছে। এই 1 মাস যেন স্বপ্নের মতো কেটেছে। অনুষ্ঠান, আত্মীয় স্বজন, হাসি, ছবি, শুভেচ্ছা সব মিলিয়ে সময়টা ঠিকভাবে অনুভবই করা হয়নি। আর আজ প্রথমবার আমরা দুজন একা। ঘরটা খুব সাজানো না, সাদা পর্দা, হালকা আলো, জানালার পাশে একটা ছোট ফুলের টব। বাইরে শহরের আলো ঝিলমিল করছে, ভেতরে শুধু একটা শান্ত পরিবেশ। নীলা বিছানার একপাশে বসে আছে, হালকা গোলাপি শাড়ি, চুল আলতো করে পিঠে নামানো, মুখে কোনো ভারী সাজ নেই, শুধু সেই পরিচিত শান্ত মুখটা। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। জানি না কেন এতদিনের পরিচিত মানুষটাকেও আজ নতুন লাগছে। আমি ধীরে ভেতরে ঢুকলাম। কেমন আছো? ভালো, কিন্তু ভয় করছে অনেক। কেন? জানি না, তবে ভালো রকমের ভয়ই লাগছে। মানে? আজ থেকে আমরা শুধু পছন্দ না, আমরা দায়িত্ব। আমি হালকা হাসলাম। আর আমি ভয় পাই, কারণ আমি চাই তুমি কখনো কষ্ট না পাও। আপনি যদি থাকেন, কষ্টও সহ্য করা যায়। আমি তার সামনে গিয়ে বসলাম। আমি জানি না আমি পারফেক্ট কিনা, কিন্তু আমি চেষ্টা করব যেন তুমি কখনো নিজেকে একা মনে না করো। নীলা আমার দিকে তাকালো, চোখে হালকা লাজুকতা। আপনি জানেন আমি কেন আপনাকে বিয়ে করেছি? কেন? কারণ আপনি আমাকে বদলাতে চাননি, শুধু পাশে থাকতে চেয়েছেন। আমি তার হাত ধরলাম। আমি এখনো তাই চাই। আজ থেকে আপনি শুধু আমার হাজবেন্ড না, আপনি আমার ঘর, আমার পৃথিবী। আমি কিছু বলিনি, বলার দরকারও ছিল না। আমি ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। নীলা চোখ বন্ধ করল। এইটুকুই আমার জন্য অনেক। তবে আমি যে আরো অনেক কিছু চাই। এত তাড়াহুড়ো কিসের? কারণ আমি অপেক্ষা করতে পছন্দ করি না। কিছু কিছু অপেক্ষার প্রহর অনেক মধুর হয়। তাহলে এখনই সেই মধুর কিছু দিয়ে দাও। নীলা বেশ লজ্জা পেল। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। একটু একটু করে তাকে টেনে নিলাম নিজের কাছে। নিজের সবটুকু দিয়ে তাকে ভালোবাসতে লাগলাম। বাইরে আলো, ভেতরে নীরবতা, আর ঘরে আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। কখনো কখনো ভালোবাসা খুব নিঃশব্দে আসে, না কোনো ঘোষণা দিয়ে, না কোনো বড় প্রতিশ্রুতি দিয়ে। শুধু ধীরে ধীরে একজন মানুষ আরেকজনের অভ্যাস হয়ে যায়। ইরফান আর নীলার গল্পটাও ঠিক তেমনই। লাইব্রেরি ছোট একটা পরিচয় থেকে শুরু হয়ে ধীরে ধীরে বিশ্বাস, অনুভূতি আর ভালোবাসার পথ পেরিয়ে আজ তারা দুজন হয়ে উঠেছে একে অপরের সবচেয়ে আপন মানুষ। ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা না। ভালোবাসা মানে পাশে থাকা, বোঝা আর দায়িত্ব নিয়ে একসাথে জীবনের পথটা হেঁটে যাওয়া। আর ইরফান আর নীলার গল্পটা প্রমাণ করে, কখনো কখনো সবচেয়ে শান্ত মানুষটার জীবনেই সবচেয়ে সুন্দর ভালোবাসা এসে ধরা দেয়। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার কাছে গল্পের সবচেয়ে সুন্দর মুহূর্তটা কোনটা ছিল। আর এমন আরও মিষ্টি রোমান্টিক লাভ স্টোরি শুনতে
এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভালোবাসায় থাকুন।